সকাল রুনিয়া। শুভ সকাল সুবাই। সেই সাথে শুভ সকাল আপনাদের সবাইকে যারা যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আছেন। অনেকগুলো ভালো লাগা নিয়ে শুরু করছি আজ সকালের বাংলাদেশের এই পর্ব। সাথে আছে জুলহা জুবায়ের, সাথে আছে আমি রুনি। এবং যেভাবে বলছি আমরা দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন, নতুন একটি দিনে জীবনের নতুন একটি ধাপে আবার সবাইকে নতুন করে স্বাগতম। একদমই তাই, স্বাগত জানিয়ে ফেলেছে রুনিয়া। সেই সাথে স্বাগত জানানোর পাশাপাশি আরও যে বিষয়গুলো মনে করিয়ে দিতে চাই, আমাদের নাগরিক অবস্থান থেকে যে দায়িত্বগুলো আছে আমরা যাতে যথাযথভাবে পালন করি, নিজেদের চোখ কান যাতে খোলা রাখি, কারণ আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু নিজেদের যে অবদান সেটা সর্বাগ্রে স্বীকৃত সবার কাছে। কারণ আমার নিরাপত্তার ব্যবস্থা আমার নিজেকে করতে হবে। আমি একটু সচেতন থাকলেই কিন্তু অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে যেতে পারবো। সেই অনাকাঙ্ক্ষিত ঝামেলার মধ্যে একটি হচ্ছে যে আপনি হঠাৎ করে রাস্তায় নিজে দেরি করে বের হয়েছেন, তারপর রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন, হর্ন দিচ্ছেন। তো এইসব ক্ষেত্রে মনে রাখতে হবে যে হর্নটাতে যে শব্দ দূষণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সত্যি সত্যি পরিবেশের জন্য খুবই খারাপ, মানুষের কানের জন্য সেটা শ্রবণ শক্তি অনেকে হারাতেও পারে। তো তাড়াহুড়া করে বের না হয়ে ধীর সুস্থে বের হন, নিজের প্ল্যানিংগুলো আগে ঠিক মতন করে নেন। সেই জন্য আমরা প্রতিদিন চলে আসি আপনাদের প্ল্যানিংগুলোকে গুছিয়ে দেবার জন্য এবং মনে করিয়ে দেবার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে পুরো দেশ কি নিয়ে মুখরিত আছে। বা একদম সুন্দর করে রুনিয়া বলেই ফেলেছে, জানিয়ে দিব। তবে তার আগে যে কথাটি রুনিয়া বলছিল তার এর ধরে একটি লাইন বলতে চাই। কিছু কিছু নিয়ন্ত্রণ একদমই আমাদের নাগালে, কিছু কিছু নিয়ন্ত্রণ একদমই আমাদের সাধ্যের মাঝে। এই নিয়ন্ত্রণগুলো যদি নিজেদের মাঝে আনতে পারি তবে বদলে যাওয়ার যে কথা আমরা বলি তা সম্ভব হয়ে দাঁড়াবে। ঢাকার আয়োজনের খবর জানাবো। ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে চলছে 8 দিনব্যাপী সিটি আইটি মেলা 2016। কম্পিউটার সিটির নিচতলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, কুইজ এবং রক্তদান কর্মসূচি। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই আয়োজন খোলা থাকছে সবার জন্য, যা একই ধারে চলবে 25 জানুয়ারি পর্যন্ত। ঢাকায় যারা শিল্পানুরাগী আছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, শিল্পাঙ্গন গ্যালারি এবং কিবরা প্রিন্টস মেকিং স্টুডিওর যৌথ আয়োজনে শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে ছাপচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের 60 জন শিল্পীর ছাপচিত্র স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকছে এবং এই প্রদর্শনী চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। রাজধানীর খামারবাড়িতে চলছে 3 দিন ব্যাপী জাতীয় সবজি মেলা 2016। এই মেলার উদ্দেশ্য হলো সবজি উৎপাদন ও খাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা। 200 রকমের সবজির পসরা সাজিয়ে এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। এই মেলার আজ শেষ দিন। তো যারা যারা এই মেলা দেখতে চান ঘুরে আসতে পারেন, কারণ 200 রকমের সবজি একসাথে দেখা এবং অনেকগুলো সবজি হয়তো বিদেশ থেকে যেটা এখন আমরা নিজেদের দেশে যেটার ফলন হচ্ছে সেগুলো আপনারা ঘুরে আসতে পারবেন, দেখে নিতে পারবেন। ঢাকার আরেকটি খবর জানিয়ে দিয়েছি, রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে 14 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের 170টি চলচ্চিত্র এবার উৎসবে প্রদর্শিত হচ্ছে। জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, আলিয়ান্স ফ্রান্সে এবং আমেরিকান EMK সেন্টারের মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শনী হচ্ছে। উৎসব চলবে 22শে জানুয়ারি 2016 পর্যন্ত। নিঃসন্দেহে সংস্কৃতির এই আদান প্রদান আমাদেরকে আরও বেশি সমৃদ্ধ করবে। সেই লক্ষ্যে একটু ঘুরে আসতে চাই বন্দরনগরী চট্টগ্রাম থেকে, কারণ চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ও বৈশ্বিক ধারার 15 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। উৎসবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তৈরি 10টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসব চলবে 25 জানুয়ারি পর্যন্ত। যারা বরিশালে আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি, বরিশালের অশ্বিনী কুমার হলে শব্দাবলী গ্রুপ থিয়েটারের আয়োজনে চলছে 8 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। 25 বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে ভারতের 2টি নাট্য সংগঠনের 3টি, ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগের 8টি নাট্য সংগঠন এবং স্থানীয় 2টি দলের 3টি নাটক মঞ্চস্থ হবে। উৎসব চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। সংস্কৃতির এই ধারা অব্যাহত রাখতে, নিজেদের ঐতিহ্যকে নিজেদের মাঝে ধারণ করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোক উৎসব 2016। মেলায় নকশি কাঁথার বিশেষ প্রদর্শনীতে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, জামালপুর ও সোনারগাঁও অঞ্চলের প্রতিযশা 12 জন নকশি কাঁথা শিল্পী অংশ নিয়েছেন। মেলায় 172টি স্টলও রয়েছে। এছাড়া থাকছে লোকজ উৎসব। 12 ফেব্রুয়ারি পর্যন্ত মেলা ও উৎসব একইভাবে চলবে। নিঃসন্দেহে আপনারা যারাই প্ল্যান করছেন ঐতিহ্য এবং সংস্কৃতির এই পরম্পরা, এই ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে আপনি সচেষ্ট থাকবেন। নিঃসন্দেহে আপনার পরিবারের সদস্য এবং উল্লেখযোগ্যভাবে বলে দিতে চাই, অন্তত আপনার শিশু সন্তানকে আমাদের ঐতিহ্যের এই দিকগুলোর সাথে পরিচয় করে দিবেন, নতুবা শুধুমাত্র কাগজে কলমে সাদা কালোর মাঝে আমাদের ঐতিহ্য এবং নকশি কাঁথাগুলো থেকে যাবে।
এবং আমার মনে হয় যে এই যে নকশি কাঁথায় যে উদ্যোগটা হয়েছে এবং এটা মানে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, তো অনেক দিন ব্যাপী। তো যারা এই মুহূর্তে ওখানে আছেন মানে নারায়ণগঞ্জ আছেন তারা তো ঘুরে আসতে পারেনি, অথবা যারা আশেপাশে আছেন ঢাকা এবং মানিকগঞ্জ এই এলাকায় তারাও কিন্তু ভাবতে পারেন যে কিভাবে ঘুরে আসা যায়, কারণ এই যে নকশি কাঁথাটা কিন্তু আমাদের সত্যি গর্বের একটি বিষয়। একদমই, এখানে অনেকগুলো স্বপ্ন বোনা হয়। একজন অনেকগুলো। নকশিকাঁথা শিল্পী অনেক কল্পনাগুলো তার সুঁইয়ের ফোঁড় দিয়ে ফুটিয়ে তোলেন কাপড়ের উপরে। এখানে পুরো একটি বাংলার আবহমান চিত্র থাকে সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলিয়ে মিশিয়ে সামাজিক অবস্থার প্রতিফলনই থাকে একটি নকশিকাঁথার বুকে। আর এছাড়া ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু আয়োজন রয়েছে। আয়োজনগুলো আপনি চাইলে আপনার অঞ্চলের আয়োজন আমাদের জানাতে পারেন। জানানোর মাধ্যমে একটাই facebook.com/সকালের বাংলাদেশে লিখে জানিয়ে দিন আপনার অঞ্চলে কি আয়োজন থাকছে। সেই সাথে বলতে চাই, গতকাল আমরা জানি পঞ্চাব নকশার সৌজন্যে একটি ওয়েডিং ফেস্টিভ্যাল হচ্ছে রুনিয়া, সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। পুরো পরিবেশটাই একটু ব্যতিক্রম, পুরো বিয়ে একটা ব্যাপার। এবং আমার মনে হচ্ছে সেটার আমেজ এখনো জুবাইয়ের মধ্যে দেখা যাচ্ছে, কারণ সকাল থেকে সে খুবই উৎফুল্ল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি এতক্ষণ কারণটা বুঝতে পারলাম যে তার এই উৎফুল্ল হওয়ার কারণটা। যারাই যেতে চাইছেন একটু বলে দিতে চাই, আজ কিন্তু ওই আয়োজনের শেষ দিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নিচতলায় হচ্ছে এই আয়োজন। এবং সবচেয়ে মজার যে বিষয়টি, যারা শুধু বিয়ে করবেন বা এই প্ল্যানে আছেন বা যারা জীবন গোছানোর বিষয়টি আছেন, অনেক নতুন বিয়ে করতে যাচ্ছে এমন কাপলকেও দেখেছি যারা নিজেদের ওয়েডিং প্ল্যান করতে এসছে। কে ছবি তুলবে, সেই সাথে কি আয়োজন থাকছে, কে তাদের ঘর সাজাবে, কে সেই জায়গাটা সাজাবে, কে ফটোগ্রাফি করবে, সবকিছু মিলে একটা ফেস্টিভ আয়োজন। জানতে চাচ্ছি তুমি সবকিছু প্ল্যানিং করে এসেছো? না, ওইখানে প্ল্যানিং করার অনেকগুলো মাধ্যম আছে, তা অনেকের জন্য জেনে এসেছি যাদের আসলে জানা প্রয়োজন। আজ শেষ হয়ে যাচ্ছে এই আয়োজন এবং কোনো এন্ট্রি ফি এখানে কিন্তু নেই। সকাল 10টা থেকে বা রাত অবধি চলবে। নিঃসন্দেহে একবার ঘুরে আসবেন, কারণ সঙ্গীত, সাজসজ্জা সবকিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। অবশ্যই। এবং এরকম অন্যরকম একটা পরিবেশের যখন কথা বলছে তখন যেটা করতে হয় সেটা হচ্ছে অন্যরকম আরেকটা পরিবেশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিউজ পেপার, এবং সেখান থেকে জানিয়ে দিয়েছে হেডলাইন্সগুলো কী কী আছে। শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোতে যে খবরগুলো এসেছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আদালতে ফরমার্স ব্যাংক, তার সাথে হচ্ছে জাপার আবার বড় ঝড়, এবং তার সাথে বেসরকারি স্কুলের বেতন ঠিক করে দেবে সরকার, এককভাবে লড়বে আওয়ামী লীগ, অস্তিত্ব রক্ষায় আলাদা প্রস্তুতি শরিকদের, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এই কথাটা বলা হয়েছে। বিজ্ঞান শিক্ষায় নারীরা সমতা অর্জন করেছে, ইউনেস্কোর প্রতিবেদন, নারীর পক্ষে পুরুষ, এবং ৬২ জন ব্যক্তির সম্পদ বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান। এই ছিল বিশ্ব সম্পদের একটি রিপোর্ট। এবং প্রধানমন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ইঙ্গিত দিয়েছেন শিক্ষকরা। এই ছিল আমার হাতে প্রথম আলোর কিছু খবর। খুব ইন্টারেস্টিং ভাবে মনে হচ্ছে ৬২ জনের হাতে পুরো বিশ্বের অর্থের অর্ধেক। কোথায় আপনাদের খুঁজে বের করতে চাই। আর জাতীয় দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহার বন্ধে মাঠে রাজুক। সেই সাথে জাতীয় পার্টিতে নতুন জাগরণ, এরশাদ বলয়ে শক্তি বৃদ্ধির সম্ভাবনা। সৈয়দ আশরাফের বক্তব্যে বিনিয়োগকারীরা উজ্জীবিত। অনেকেই বলছেন অর্থনৈতিকের জন্য ইতিবাচক বার্তা। শিল্প ঋণের সুদের হার 5% বেঁধে দেওয়ার দাবি, দ্রুত নীতিমালা প্রণয়নের পরামর্শ। সেই সাথে ভোট সুষ্ঠু হয়নি, নির্বাচনী প্রক্রিয়া ধ্বংসের আশঙ্কা, পৌর নির্বাচনে সুজনের পর্যবেক্ষণ, এবং ৬২ জনের হাতে বিশ্বের অর্ধেক সম্পদ। এই বিষয়টি যুগান্তরেও এসছে। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। এখানে আরও যা আসছে, তদন্তেই বন্দি পুলিশের বিরুদ্ধে অভিযোগ। 2015 সালে 8,000 অভিযোগ, শাস্তি হয়েছে 1034 জনের। তদন্তে সময়ক্ষেপণ ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ। 3 বছর পরও নেই নিজস্ব এজলাস, দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনাল, এবং প্লুটোতে বরফের আগ্নেয়গিরি, বিষয়টি তারা বলেছে। সেই সাথে গুণীজনদের সঙ্গে আড্ডায় প্রধানমন্ত্রী, এই প্রতিবেদনটি এসছে। এই ছিল আমার কাছে যুগান্তরের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল থেকে যে খবরগুলো পড়ছি। ভাঙছে জাতীয় পার্টি, রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তার অনুসারীরা। নতুন কো চেয়ারম্যান GM কাদেরকে অব্যাহতি এবং ঢাকায় ফিরে ব্যবস্থা নেবেন এরশাদ। তার পাশাপাশি হচ্ছে অক্সম্যানের প্রতিবেদন একই কথা বলা হয়েছে, ৬২ জনের হাতে বিশ্বের অর্ধেক সম্পদ। প্রধানমন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, শিক্ষকরা ক্লাসে ফিরছেন, DSCCর কর্মচারীদের আলটিমেটাম, এবং নারায়ণগঞ্জে 5 খুন সন্দেহভাজন মাহফুজ 7 দিনের রিমান্ডে। মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা আর বাড়ছে না। যদি পেছনের পাতায় কিছু খবর খুঁজতে চাই তাহলে হচ্ছে প্রাঙ্গণ জুড়ে আবহমান বাংলার প্রতিচ্ছবি, নারায়ণগঞ্জের কারুশিল্প মেলা, সোনারগাঁয়ে যেটি হচ্ছে সেটি, এবং তার পাশাপাশি হচ্ছে সাধুর গায়ে 16 কেজি স্বর্ণ। সৌদি জোটে যোগদান নিয়ে প্রশ্ন তুললেন আশরাফ, এবং ইয়াবার বৃহত্তম চালান। পিঠাপুলির উৎসবে মাতোয়ারা গণভবন। এই ছিল আমার হাতে সমকাল থেকে বেশ কিছু খবর। ধন্যবাদ দুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি।
প্রথমে যে প্রসঙ্গটি এসছে, পিঠা উৎসব ঘিরে গণভবনে বিশিষ্ট জনদের মিলন মেলা। সেই সাথে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, প্রধানমন্ত্রীর আশ্বাস, কর্মবিরতি প্রত্যাহার বিষয়ে সিদ্ধান্ত আজ। আবারও ভাঙনের আলামত জাতীয় পার্টিতে। জপায়েল এখানে লিখেছে, রওশন একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরশাদ বললেন অসম্ভব, আমি চেয়ারম্যান। সেই সাথে কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। সৌদি জোটের প্রশ্নে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী। এবং নিয়ন্ত্রণহীন ইয়াবা, চট্টগ্রামে একদিনে 27.5 লাখ পিস উদ্ধার। শ্রমিকদের মধ্যপ্রাচ্যে ভিসা নিষেধাজ্ঞার নতুন মাত্রা। শেষ পাতায় চলে যাব, তার আগে ভিতরের অন্যান্য পাতার শিরোনামগুলো একটু পড়তে চাই। ঝিনাইদহে হারিয়ে যাচ্ছে হেরিটেজ ভবন। বলিউডের নতুন যুগল আলিয়া সিদ্ধার্থ, শশীকে হেনস্থা করতে পুলিশের উপর চাপ। এবং এবার 12 বলে 50 ক্রিস গেইলের। শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। পেটে রাখা স্বর্ণ বের হলো হাজতের টয়লেটে। সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতেই সময় শেষ। গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্র। জিয়াউর রহমানের 80তম জন্মবার্ষিকী আজ। এবং সেচে ডিজেলের ব্যবহার কমছে। স্বর্ণ বাবা, এখানে একটি প্রতিবেদন এসছে। এবং সেই সাথে প্রযুক্তি এবার ঘুম নিয়ে চিন্তা। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ একটি শিরোনাম নিয়ে পড়তে চাই। তা হচ্ছে, এক ছাত্র ডুবে মরছে, সহপাঠীরা ভিডিও করছে। একটি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে একটি শিরোনাম হয়েছে। নিঃসন্দেহে এরকমটা আমাদের একদমই কাম্য নয়। এখন এটা খুব কিন্তু দেখা যায় যে কোনো দুর্যোগের সময়, যে কোনো কিছুর সময় একদল খুব ব্যস্ত থাকে ছবি তুলতে, ভিডিও করতে। ফোন নিয়ে আমরা অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে যাই, ওখানে উদ্ধার কাজটা না করে অথবা উদ্ধার কাজকে বিলম্বিত করে ফেলি আমরা অনেক সময়। এই ধরনের সাম্প্রতিক সময়ে যেই আন্তর্জাতিক ঘটনাগুলো আমাদের দৃষ্টি কেড়েছে, তার মধ্যে একটি ছিল আগুন লেগে যাওয়ার পর একটি হোটেলের সামনে একটি দম্পতির দূর থেকে দাঁড়িয়ে সেলফি তোলা। এই জিনিসগুলোকে একদমই নিরুৎসাহিত করছি। এখন আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ থেকে যে খবরগুলো পড়ছি সেটি হচ্ছে, লালকালিতে তারা বড় করে খবর করেছে 28 লাখ ইয়াবা ধরা পড়ল এ যাবৎকালের বৃহত্তম চালান। এবং জড়িতরা সমাজের গণ্যমান্য উচ্চ স্তরের বিত্তবান। তার পাশাপাশি হচ্ছে পাবলিক ভার্সিটির অচলাবস্থা, প্রধানমন্ত্রীর আশ্বাস আজ শিক্ষকদের সিদ্ধান্ত। বাণিজ্য ঘাটতি কমাতে মালয়েশিয়ার সঙ্গে FTA এর চুক্তি হচ্ছে। মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা আর বাড়ছে না। এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ। এবং তার পাশাপাশি হচ্ছে, GM কাদের ইস্যুতে আবার ভাঙনের মুখে জাতীয় পার্টি। শীঘ্রই সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি নিয়োগ। এটা হচ্ছে মামলার জট ও বিচারক সংকট দূর করার লক্ষ্যে এই বিষয়টি করা হচ্ছে। বিএনপি রাজনৈতিক চোরাবালিতে আটকে গেছেন বলেছেন ওবায়দুল কাদের। এবং তার পাশাপাশি হচ্ছে, মন্ত্রণালয়ের আদেশের পর অভিভাবক ও শিক্ষকদের স্বস্তি। এই ছিল আমার হাতে দৈনিক জনকণ্ঠ থেকে। ধন্যবাদ রনিকে। দর্শক, দি ডেইলি স্টার একটি সংখ্যা হাতে আছে, ডেইলি স্টার শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, আমাদের সবার পরিচিত একটি দৃশ্য। এখানে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো বেপরোয়া বাসের এলোপাথারি করে পার্ক করে রাখার সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। পথচারীদের পারাপার ওভারব্রিজ ব্যবহার না করে পথ দিয়েই পারাপারের দৃশ্য দেখতে পাচ্ছি। এবং বলা হয়েছে, টোটাল কেওস অ্যাট শাহবাগ ইন্টারসেকশন, নোবডি কেয়ার্স ফর ট্রাফিক রুলস, ড্রাইভার্স রেকলেসনেস পুটস pedestrians lives at risk. এই বিষয়টি বলেছে। এবং জাতীয় পার্টি অন দ্য ভার্জ অফ স্প্লিটিং, নিউ ড্রামা আনফোল্ডস, বিগেস্ট এভার ইয়াবা হল্ট, 28 লাখ pills seized, 3 held. সেই সাথে, is making profit Bangladesh Petroleum Corporation's only job? Big question mark. And cabinet no to retirement age extension, freedom fighters এর বিষয় এসছে। এবং শেষ পাতায় চলে যাব অন্যান্য প্রসঙ্গের সাথে। Solution in short time, public university teachers says Prime Minister assured them of addressing their grievance over pay scale disparity. সেই সাথে, Zia's birthday anniversary today. এবং রাজুক restores some parking space, commercial use of basement. সেই সাথে আরেকটি বিষয় এখানে এসছে, টর্চার অফ বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল, SI should be dismissed, হাইকোর্ট অবজার্ভস, ফাইন্স হিজ অফেন্স ক্রিমিনাল। এই ছিল ডেইলি স্টারের মোটামুটি সবগুলো খবরের মধ্যে যেটা হচ্ছে, শিক্ষকদের যদি এই যে দাবি মেনে নেওয়ার বিষয়টা বা আশ্বস্ত করার যে বিষয়টা যদি হয়ে থাকে। এবং তার থেকে বড় হচ্ছে যে, গতকাল গণভবনে যে আয়োজনটা করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে সব গণ্যমান্য ব্যক্তিদের, এটা সবসময় আমাদের সমাজের জন্য এটা কিন্তু খুব বড় একটা বিষয়, যখন আপনি আপনার কাছের যে মানুষটি আছে তার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন। কিন্তু এই যোগাযোগ স্থাপনের মাধ্যম যদি শুধুই আপনি মনে করেন ফোন হয়ে থাকে, তাহলে সেটা খুবই আপনার ভ্রান্ত এবং ভুল ধারণা। কারণ অনেক সময় আমরা ফোন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আমরা পাশের মানুষটার সাথে আসলে কথা বলারই সময় করে উঠতে পারি না। আচ্ছা, অন দ্যাট নোট ছোট একটা 2 মিনিটের বিরতি নিতে চাই, কজ আমাদেরও ফোনগুলো সুইচ অফ করতে হবে। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না।
বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। যে যেখানেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত হয়ে গেছেন, যাদের সকালটা শুরু হয়ে গেছে, তাদেরকে বলবো নতুন সকালে নতুন দিনে আরেকবার নিজের জীবনটাকে কিভাবে সুন্দর করে সাজাতে হয়, গুছাতে হয় সেটা একবার ভেবে নিন। একদম তাই, সুন্দর করে রুনিয়া বলছো নিজের জীবন সাজানো এবং গোছানোর কথা। আমাদের যাদের ভোর হয়তো এখনো হয়নি বা যাদের সকাল হতে এখনো অনেক বাকি, তারা তো মিস করেই ফেলেছেন সুন্দর একটি সকালের শুরু। আর যারা মিস করতে চান না, যারা উঠে পড়েছেন, তাদের বলতে চাই নিজের এই অলস ভাবটা যা আপনার মাঝে আছে তা কিন্তু প্রকৃতির মাঝে নেই। প্রকৃতি একদম ভোর থেকে অনেক বেশি সরব, অনেক বেশি সজাগ এবং অনেক বেশি সুস্পষ্টভাবে তার প্রত্যেকটি কাজ করে যাচ্ছে। এবং এরকমভাবে অনেক মানুষ আছেন যাদের সকাল কিন্তু অনেক ভোরে হয় এবং তাদের কর্মব্যস্ততার শুরুটাও একদম তড়িৎ গতিতে সকাল থেকেই শুরু হয়ে যায়। তাদেরই এক ঝলক দেখিয়ে দিব। যদি সকালটা এভাবে শুরু হয়ে যায়, এরকম মানে ছন্দের সাথে সাথে এরকম হয় না, মানে একটা জীবনের গতির সাথে, তাহলে আমার মনে হয় যে যারা এখনো আলসেমি করছেন তারা আড়মোড়া ভেঙে অবশ্যই উঠে যাবেন এবং কালকে সকাল থেকে ভাবে যে না, আমার দিনটাকে এরকম স্পিড আপ করে ফেলা উচিত। না, স্পিড আপ তো হয়েই যাবে যদি এরকম করে সকালবেলা এত টিউন শুরু হয়, একদম টিউন এরকম শুরু হয়। রিদমে শুরু হয় সকাল থেকে। আমি শিওর বাসায় যারা বসেছেন তারা দুলছেন, দোল খাচ্ছেন। যাই হোক, এই দোল খাওয়ার বিষয়টা অব্যাহত বিষয়টি চলতে চলতে থাকুক। থাকুক, কিন্তু যারা কালকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্বাস্থ্য বিষয়ক কোনো টিপস আমরা দিতে পারি কিনা, তাকে আজকে মনে করে দিচ্ছি যে স্বাস্থ্য বিষয়ক টিপস হিসেবে যেটা আপনাকে এই মুহূর্তে জানাতে পারি সেটা হচ্ছে সবজির গুণাগুণ। এবং এই সবজির গুণাগুণের মধ্যে এমন একটি সবজি আছে, সেটা হচ্ছে করলা। হতে পারে একটু তিতো খেতে, কিন্তু তার গুণ অসম্ভব, অসাধারণ। করলা, করল্লা, উচ্ছা, উচ্ছে এই নামেই চিনে থাকেন অনেকেই। সবজিটির তেঁতো স্বাদ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই একেবারে মুখেই তুলতে পারেন না। তেঁতো করলার স্বাদ সবার পছন্দ না হলেও এর আছে অনেক গুণ। খাদ্যোপযোগী প্রতি ১০০ গ্রাম করলায় আছে জলীয় অংশ ৯২.২ গ্রাম, আমিষ ২.৫ গ্রাম, শর্করা ৪.৩ গ্রাম, ক্যালসিয়াম ১৪ মিলিগ্রাম, আয়রন ১.৮ মিলিগ্রাম, ক্যারোটিন ১৪৫০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি ১ থেকে ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন বি ২ থেকে ০.২ মিলিগ্রাম, অন্যান্য খনিজ পদার্থ ০.৯ গ্রাম এবং খাদ্য শক্তি ২৮ ক্যালোরি। করলায় আছে লৌহ, প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং আঁশ। ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, বার্ধক্য ঠেকিয়ে রাখে, শরীরের কোষগুলোকে রক্ষা করে। করলা রক্তকে বিশুদ্ধ করে। ডায়াবেটিস রোগীরা নিয়মিত করলার রস খেলে উপকার পাবেন। পরীক্ষিতভাবে প্রমাণিত যে করলা স্টেমিনা এবং এনার্জি লেভেলও বাড়িয়ে দেয়। এটি একটি রুচিবর্ধক সবজিও। আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ, যা আপনার চোখ ভালো রাখতে সাহায্য করবে। করলা পাতার রসও কিন্তু কম উপকারী না।
এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নানান ধরনের ইনফেকশনও সারাতে সাহায্য করে। হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও করলার জুড়ি নেই। করলার রস লিভার পরিষ্কারে, লিভার ক্যান্সার, লিউকোমিয়া, মেলানোমা এবং লিভারকে টক্সিন মুক্ত রাখতেও সাহায্য করে। সুতরাং নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর সুস্থ থাকবেন সব সময়। নিঃসন্দেহে অনেক 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 সুস্বাদু একটি সবজি আসলে সুস্বাদু বলার পরে আমার সবজিটার মুখ দিয়ে আসছিল না, কারণ বেশ মজা খেতে, অনেক মজা, কিন্তু অনেক 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 মিষ্টি বিষয়টা। কিন্তু এটার গুণাগুণ অনেক বেশি, এবং যাদের ডায়াবেটিস রোগী যারা আছেন আপনারা বাসায়, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে করলা ভর্তা বা করলা যদি প্রতিদিন আপনাদের ডায়েট চার্টে রাখেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু সত্যিই রাখতে এটা সাহায্য করে। শুধু তাই না, এটা কিন্তু রুচিবর্ধক একটি সবজি হিসাবে খুব বেশি পরিচিত, কারণ করলা অনেকভাবেই খাওয়া যায়। কেউ রান্না করেন, কেউ ভাজি করে খান, যেভাবে খান না কেন পুষ্টিগুণটা জেনে নিলে যেটা হয়, যেটা স্বাস্থ্যগত দিকটি আছে বিবেচনা করার, কতখানি আমরা কত কিলো ক্যালোরি সারাদিন নিব, তার মাঝে কতখানি এই সবজি থেকে পাবো তা জেনে যাওয়া যায়। এই মুহূর্তে একটু যেতে চাই মাদারীপুরে, কারণ সেখানে আছেন আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার, যিনি মাদারীপুরের এক মেলার খবর আমাদের জানাবেন। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। শুভ সকাল প্রদ্যুৎ, একটু আমাদের জানিয়ে দিবেন আপনি যে অবস্থানে আছেন সেখানকার মেলার সর্বশেষ আয়োজনের কি বিশেষ দিকগুলো রয়েছে? জুবায়ের এবং রুনিয়া, ধন্যবাদ আপনাদের। আমাদের মাদারীপুরের কদমবাড়ি মহামানব গণেশ পাগল সেবাশ্রমের এই ঐতিহ্যবাহী 7 দিনব্যাপী কবিগান এবং পৌষ মেলা 100 বছরের ঐতিহ্যবাহী। এবছর এটি 100 বছর পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে কদমবাড়ি সেবাশ্রমে। প্রতি বছর যেহেতু এই আয়োজনটি একটি ধারাবাহিক আয়োজন, সেহেতু এবছর যেহেতু 100 বছর পূর্ণ হয়েছে সেহেতু আয়োজনও ছিল ব্যাপক জমজমাট। তবে গত দুদিন আগে এদের দুজন শীর্ষ নেতৃবৃন্দ, এই সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ সরকার সহ দুজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় কিছুটা শোকের ছায়া বিরাজ করছে। তবে ঐতিহ্য ধরে রাখতে আয়োজকরা কিন্তু তাদের এই মেলাটি এবং কবিগানটি কিন্তু বন্ধ করেননি। তারা বলছেন আমাদের যে ঐতিহ্য ধরে রাখতে আমরা এই কবিগানটি, যেহেতু আমাদের লোক ঐতিহ্য, লোক সংস্কৃতির একটি ঐতিহ্য, তাই আমরা এটিকে ধরে রাখতে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এবং তারা 7 দিন ধরে এই আয়োজন তারা করে যাবেন এবং অব্যাহত রাখবেন। মোট 4 জন কবি এই লোক সংস্কৃতির যেই আমাদের অন্যতম ধারক কবিগান, সেই কবিগানের উৎসবে অংশ নিচ্ছেন এবং প্রায় 5 শতাধিক স্টল তারা পসরা সাজিয়ে বসেছেন। আমরা মেলাঙ্গন ঘুরে দেখেছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই শোকের মাঝেও মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশের মানুষ এই বৃহৎ এই উৎসবে অংশ নিয়েছেন। তবে কিছুটা শোকের ছায়া বিরাজ করলেও লোক সংস্কৃতির এই আয়োজনটি ধরে রাখতে যে আয়োজকরা যে ধরনের পদক্ষেপ নিয়েছেন, যে এই কবিগানটি অব্যাহত রেখেছেন, এটি প্রশংসার দাবিদার। রুনিয়া এবং জোয়ের, ধন্যবাদ প্রদ্যুৎ, আপনাকে সুন্দর একটি আয়োজনের কথা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই মেলার খবর আমাদের জানিয়ে দিচ্ছেন। নিঃসন্দেহে আমরা পরবর্তীতে আরও একবার আপনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনাকে বিদায় জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সকল সহকর্মীরাই যুক্ত হচ্ছেন, অনেকে হয়তো নামে চিনতাম, বাট এই যে প্রযুক্তির কল্যাণে যে সবাইকে দেখা হয়ে যাচ্ছে, ঢাকায় বসে যে পুরো বাংলাকে, গ্রাম বাংলাকে দেখতে পাচ্ছি, এই জন্য সত্যিকার অর্থে মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয়। আর আপনাদেরকেও ভাগ্যবান মনে হয়। কেন ভাগ্যবান মনে হয়, গল্পটা না হয় আরেকদিন শেয়ার করব। আর এতটুকু বলতে চাই, যে প্রান্তেই আছেন, আয়োজনের খবরগুলো জানান, আয়োজনের খোঁজগুলো আমাদের জানান, আমাদের চোখ পৌঁছে যাবে আপনি অবধি। এবং সেই পৌঁছে যাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। তো সেই ধাপে ধাপে আগানোর জন্য এই মুহূর্তে যেটা করতে যাচ্ছি, নিতে যাচ্ছি ছোট্ট একটি বিরতির পর যখন ফিরে আসবো আমাদের বাকি আয়োজনে আমরা দুজন আছি, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত সকালের বাংলাদেশ। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন, সম্ভাবনাময় আরও একটি সকালের শুরু হয়ে গেছে। বেশ আগে অর্ধেকটা আয়োজন প্রায় শেষ, অনেকগুলো আপডেট দেওয়া হয়ে গেছে, আরও নতুন কিছু আপডেট দিব। তবে আপডেট পেতে, আপডেট নিতে যা করতে হবে সাথেই থাকতে হবে, এবং মনের কথাগুলো জানাতে যা করতে হবে আমাদের ফেসবুকে যুক্ত থাকতে হবে, যার অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এবং তার সাথে সাথে আপনাদেরকে বলতেছি, এই যে আমরা প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার অনেকগুলো খবর পড়ি, রাস্তা পারাপারের সময় দেখি যে বাবা হয়তো হাত দিয়ে ধরে নিয়ে বাচ্চাকে পার হচ্ছে। যদি একটু স্বাস্থ্য সচেতনও আমরা হই, তাহলেও কিন্তু ফুটওভার ব্রিজটা ব্যবহার করা উচিত। সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি, তো জীবনকে দাম দিতে শিখুন, তাহলে এই যে সড়ক দুর্ঘটনার মতো বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই মুহূর্তে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে জানাতে যাচ্ছি আমাদের নিউজ হেডলাইন্সগুলো, এবং চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফির কাছে। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া, শুভ সকাল জুবায়ের। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩ নম্বর গ্রেড থেকে ১ নম্বর গ্রেডে উন্নীত করে পদোন্নতির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তাদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাতে গণভবনে শিক্ষক নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে নেতারা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হয়েছেন তারা, তবে বিশ্ববিদ্যালয়ে নিজ নিজ ফোরামে বৈঠক করে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। মর্যাদা পুনর্বহাল ও বেতন প্রশ্নে বিভিন্ন পর্যায়ে আন্দোলনের পর গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এখন থেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। সোমবার রাতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। বৈঠকে উপস্থিত ছিলেন না দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। রংপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কাউকে দল থেকে বহিষ্কার কিংবা কোনো দায়িত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র তার, অন্য কারো এই বিষয়ে কোনো এখতিয়ার নেই। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ। জন্মদিন উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় বিএনপি নেতারা মন্তব্য করেন, বিভক্তির পথে না গিয়ে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, অথচ তাকেই এখন খাটো করার নানা অপচেষ্টা চলছে। আজ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবার কথা রয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার। ডাকাতির প্রস্তুতির সময় রাজধানীর লালমাটিয়া থেকে অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আগারগাঁওয়ে র্যাব ২-এর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, রোববার লালমাটিয়ার এফ ব্লকে একটি ফ্ল্যাট বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেফতারকৃতরা। এ সময় সংবাদ পেয়ে দ্রুত সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, ২টি চাপাতি ও 2টি শাবল জব্দ করা হয়। অনেকগুলি অফ দ্য রেকর্ড চলে যাচ্ছে, অনেকগুলি। মার্কিন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ব্রিটেনে ঢুকতে দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি নিয়ে বিতর্ক হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। ট্রাম্পকে ব্রিটেনে নিষিদ্ধের দাবি তোলেন লেবার এমপি পল ফ্লায়েন। বলেন, তার মতো ব্যক্তিকে ব্রিটেনে ঢুকতে দেওয়া উচিত হবে না। এ সময় লেবার দলের আরেক এমপি বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক বলেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য মুসলিম বিদ্বেষকে উস্কে দিচ্ছে। This online petition, signed by nearly 6 ন্যায় বিচারের স্বার্থে অন্তত ৬ লাখ মানুষ তার বিরুদ্ধে অনলাইন পিটিশনে সই করেছে। মানুষ বুঝতে পেরেছে এই বিষাক্ত লোককে থামাতে হবে। তিনি কোনো সামান্য ব্যক্তি নন, এমন এক হাই প্রোফাইল ব্যক্তিত্ব যিনি বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের ব্যবসা শিল্পে গুরুত্বপূর্ণ অংশীদার। তার মুখে এমন কথা শোভা পায় না। তার কথাবার্তা শুধু হাস্যকরই নয়, বিষাক্ত, যা সংখ্যালঘুদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। His words are not funny. বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গেল ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে মাত্র ২৮ মার্কিন ডলারে। গেল শনিবার ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তেলের যোগান বাড়ায় এই দরপতন হয়। পাশাপাশি প্রতিদিন আরও ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। মূলত এ কারণেই পড়ে গেছে দাম। অর্থনীতিবিদরা মনে করছেন দাম আরও কমবে। ৪ ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় সিরিজের শেষ 2 ম্যাচে খেলতে পারবেন না মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমান, আর বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আলামিন হোসেনকে। ওদিকে সিরিজের প্রথম 2 ম্যাচ টাইগাররা জিতে নিলেও পরের 2 ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আশা রাখেন জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর।
এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়েরের কাছে। ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের নিউজ পরিবারকে শুভ সকাল। একদম তাই। সেই সাথে নিউজের পরিবারে যে সকল সদস্য যে গন্তব্যে যাচ্ছেন সংবাদ সংগ্রহের কাজে, সবাই প্রতি থাকলো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনায়। নিরাপদে থাকবেন এটা আশা, এবং নতুন করে যাদের জীবনের অনেক শুরু হচ্ছে, নতুন করে যাদের জীবনের শুরু হয়েছে, তাদেরকে জন্য থাকছে অনেক শুভকামনা। আর এই শীতটা চলছে এবং যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন এবং যারা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান করছেন এবং বিয়ের পর কোথায় যাবেন, ঘুরতে যাবেন, দেশের মধ্যেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য একটা খুব ভালো একটা জায়গার ইনফরমেশন আমার কাছে। আই অবজেক্ট রুনিয়া, কেন বিয়ে করলেই ঘুরতে যেতে হবে? আপনারা এমনিতেও ঘুরতে যেতে পারেন, যে গন্তব্যেই যাচ্ছেন, যে উদ্দেশ্যেই যাচ্ছেন। একটি জায়গার খবর জানিয়ে দিতে চাই, যেখানে প্রকৃতির অনন্য সৌন্দর্যের অধিকারী সবুজ পাহাড়ে ঘেরা ফয়েজ লেক পাহাড়তলী রেলওয়ে স্টেশনের পূর্বে ও খুলশী আবাসিক এলাকার পশ্চিমে অবস্থিত। এই লেকটি 1942 সালে বেঙ্গল রেলওয়ে ইঞ্জিনিয়ার ফয়েজ খাবার পানি সরবরাহের উদ্দেশ্যে তৈরি করেন। এটি 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে পাবেন শিশুদের জন্য যেমন নানা রকম রাইডের ব্যবস্থা আছে, তেমনি বড়রাও খুঁজে পাবেন পাহাড়, লেক সব মিলে মনোমুগ্ধকর এক পরিবেশ। অঞ্চলের চারদিকে পাহাড় আর মাঝখানে রয়েছে অরুণাময়ী গোধূলি, আকাশমণি, মন্দাকিনী, দক্ষিণী, অলকানন্দা নামের হ্রদের পারে যেতেই দেখা মিলবে সারি সারি নৌকায় যেতে মিনিট 10 সময় লাগবে। তারপরেই দেখা মিলবে চমৎকার রিসোর্টের। দুই দিকে সবুজ পাহাড়, মাঝে মধ্যে দু একটি বক এবং নাম না জানা হরেক রকম পাখি। এর সাথে রয়েছে মনোরম পরিবেশে হরিণ বিচরণের স্থান। কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন সেটাও জানিয়ে দিচ্ছি। চট্টগ্রাম থেকে ফয়েজ লেকে যাওয়ার জন্য বাস বা অটোরিকশা ব্যবহার করা যেতে পারে। সিএনজিতে গেলে 10 মিনিটের মধ্যেই ফয়েজ লেকে যাওয়া যায়। ফয়েজ লেকের নিজস্ব ব্যবস্থাপনায় আপনার জন্য আছে বিলাসবহুল থাকার আবাস। পাহাড়ের ধারে লেকের পাড়ে রয়েছে দারুণ সব কটেজ ও রিসোর্ট। নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন কটেজ এবং থিম পার্ক ফয়েজ লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের প্রবেশের সব রাইড এবং প্রবেশ ফি হচ্ছে মাত্র 200 টাকা। ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড কনকর্ডের প্রবেশ সহ সব রাইড হচ্ছে মাত্র 350 টাকা। রিসোর্ট ও কটেজ ভাড়ার জন্য ফয়েজ লেক রিসোর্টে প্রতিদিন রাতযাপন 2000 থেকে 2500 টাকা থেকে 7000 টাকা এবং রিসোর্ট বাংলো প্রতিদিন রাতযাপন 2050-500 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত। আপডেটগুলো দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে 2500 টাকা সর্বোচ্চ 2500 টাকার যে খরচাপাতি, এটা নিয়ে ফেললেই কিন্তু সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসা যায়। সেই সাথে বলতে চাই, যারা চট্টগ্রামে রয়েছেন সত্যিকার অর্থে আপনারা অনেক বেশি ব্লেসড, অনেক বেশি সৌভাগ্যবান, কারণ আপনাদের খুব কাছেই এত সুন্দর একটি জায়গা। এবং এত সুন্দর একটি জায়গা যখন আছে, শীতকাল এখনও আছে, ছুটিগুলো এখনও যাদের হাতে আছে এবং বাৎসরিক ছুটি নিয়ে যারা বসে আছেন, ভাবছেন কোথায় যাবেন, বিদেশে হয়তো যাওয়া হচ্ছে না, ভিসা লাগছে না, কিছুই লাগছে না, পাসপোর্ট লাগছে না, দেশের মধ্যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, ঘুরে আসুন। এবং তার সাথে যেটা করতে হবে, সেখানকার ছবি তুলে আমাদেরকে কিন্তু ফেসবুকে আপডেট দিতে হবে, আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। পাঠানোর ঠিকানা একটি, সেটি হচ্ছে www.facebook.com/সকালের বাংলাদেশ, যেখানে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে আমাদের জানান। ঠিক আজও জানিয়েছেন, এর মধ্যে কয়েকটি মনের কথা পড়ে নিতে চাই। শামীম সারোয়ার আপনি লিখছেন, আমার একটা রিকোয়েস্ট, ওয়েদার আপডেট যদি পেজে পোস্ট করেন তাহলে ভালো হয়, আর তাতে যাদের টিভি নাই তারাও জানতে পারবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন। অবশ্যই আমরা আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদের জানাবো, অবহিত করবো এই বিষয়টি। আর বলতে চাই যে যাদের টিভি নেই তাদের কাছে কম্পিউটার আছে, সত্যিকার অর্থে খুব ভালো লাগার একটি বিষয়, তাই তো রুনিয়া? হাসিবুর আলমের কমেন্টটি পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, শীতের এই সকালে আপনারা কেমন আছেন? আজ আমার একমাত্র ছোট বোন ফিরোজার জন্মদিন, আমার পক্ষ থেকে তাকে উইশ করো প্লিজ। কাশিমালা, মোহনপুর, রাজশাহী থেকে আপনি লিখছেন। হাসিবুর আলম, আপনার বোনকে আপনি উইশ করেছেন। ফিরোজা, নিঃসন্দেহে তার জন্য জন্মদিনের অনেক অনেক শুভকামনা জুবাইরের পক্ষ থেকে। ফিরোজাকে আমাদের পক্ষ থেকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে দিনটা বোনের জন্য কীভাবে স্পেশাল করছেন, স্পেশাল আসলে করেই ফেলেছেন আমাদের মাধ্যমে উইশ করে। এবং সেটার সাথে বড় কথা হচ্ছে, আজকে আপনি এবং হয় না কীভাবে আপনার বোনের সাথে দিনটাকে উদযাপন করছেন সেটা আমাদেরকে জানান। এবং এই যে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে আমাদেরকে লিখে পাঠাচ্ছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সেটা দেশটা যে একসাথে গড়ার একটা বিষয় আমরা বলি, সেটা কিন্তু আসলে এভাবেই তৈরি হয়েছে যখন আমরা প্রত্যেকের সাথে যুক্ত থাকি। তো ফিরোজ, আপনাকে জন্মদিনের আবারও অনেক অনেক শুভেচ্ছা। শামীম সারোয়ারের আরেকটি কমেন্ট পড়ছি। আপনি এবার লিখেছেন, আপনার বড় ভাই আব্দুর রফিকের 18তম জন্মদিন। আপনার বড় ভাই, তার 18তম জন্মদিন, আমরা যাতে তাকে হ্যাপি বার্থডে বলি। হ্যাপি বার্থডে টু ইউ শামীম সারোয়ারের বড় ভাই রফিক, আপনাকে বলছি।
রফিকের 18তম জন্মদিন, তো শামীমের কততম জন্মদিন হতে পারে সামনে? এই ধরনের যদি একটা অঙ্ক কষা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু সেটা না করতে যেটা করছি সেটা জন্মদিনের শুভেচ্ছা যার আছে তাকেও জানিয়ে দিচ্ছে রফিক, এবং শামীমের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। সেই একদমই তাই। সেই সাথে আব্দুর রফিক, এটা জানি না শামীম সারোয়ারের ভাই কিনা, তিনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই এবং আপু, শীতের এই সকালে আপনারা কেমন আছেন? আজ আমার একমাত্র ভাইয়ের ছেলে মকিম সরকার মাহির জন্মদিন, আমার পক্ষ থেকে তাকে উইশ করো প্লিজ প্লিজ প্লিজ। হরিপুর ঠাকুরগা থেকে আপনি লিখছেন। আচ্ছা, আমি না কনফিউজ হয়ে গিয়েছিলাম, শামীমের পরে তার ভাইয়ের নাম হচ্ছে রফিক, এবং পরবর্তী কমেন্টটিও যিনি করেছেন আব্দুর রফিক, আপনি বলছেন তার ভাইয়ের ছেলে মকিমের মাহির আজকে জন্মদিন, তাকে যাতে জন্মদিনের উইশ করে দিই। আমি জাস্ট 2 লাইন বলতে চাই, হ্যাপি বার্থডে টু ইউ। যারাই আছেন তাদের সবার জন্য হ্যাপি বার্থডে। আজকে যাদের বার্থডে, যতজনের বার্থডে আছে এবং আজকে যাদের বিশেষ দিন আছে, সবাইকে একসাথে আমাদের শুভেচ্ছাগুলো পৌঁছে দিচ্ছি। এবং রফিককে বলছি, এই যে আপনারা লিখতে থাকুন আমাদের কাছে আর মনের কথাগুলো জানাতে থাকুন, এইটার সাথে আপনাদের সাথে আমাদের যে বন্ধনটা তৈরি হয় সেটি সত্যি অসাধারণ। এবং মাহিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, পরবর্তীতে যার কমেন্টটি পড়ছি, আপনার নাম নুসরাত ফারিয়া, আমার ব্র্যাকেটে নুপুরও আছে। আপনি বলছেন, ভোরের শিশির ভেজা স্নিগ্ধ শুভেচ্ছা জানাই সকালের বাংলাদেশের সকল দর্শক ও যমুনা টেলিভিশন পরিবারকে। সামি কোথায়? বিশাল প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। সামি ভাইয়ার দুরন্ত ভ্রমণ যাত্রা আমার অসাধারণ লাগে। আগে সামি ভাইয়ার ভ্রমণের কিছু অংশ সকালের বাংলাদেশের প্রচার করা হতো, কিন্তু বর্তমানে তার হয় না। কেন? উনি কেন লিখেছেন, কয়কার কে নৌকান্ন কেন? আচ্ছা, এই কেনর বা এই কেনর প্রশ্নের উত্তর হচ্ছে, সামিকে এখনও আমরা দেখতে পাই, মাঝে মাঝেই সামিকে দেখানো হয়, কারণ এই পুরো গ্রাম বাংলার বিভিন্ন পথ ঘুরে বেড়াতে যে সময়টুকু লাগে, সেই সময়ের কিছুক্ষণ আপনাদের সাথে আমরা শেয়ার করি। সপ্তাহের অন্তত 2-1টি দিন আমরা দেখিয়ে দিতে চাই সামি আজ কোথায় বা এই সপ্তাহে কোথায় যাচ্ছে, কোথায় গিয়েছে। আর প্রতিদিনের হয়তো দেখানো হয় না, কারণ আমাদের এরকম আরও অনেক আয়োজন থাকে, যে আয়োজনগুলো আপনাদের জানাতে চাই। সেই আয়োজনের মাঝে গুরুত্বপূর্ণ সামির এই আয়োজনটিও সপ্তাহের বিভিন্ন দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরি। তবে কোনো নিশ্চিত দিন নেই, থাকতে হবে সবসময় সাথে যদি সারপ্রাইজগুলো পেতে হয়। এবং নুসরাত ফারিয়াকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এলাকায় যদি সত্যি যাওয়ার কোনো সুন্দর জায়গা থাকে সেটাও লিখে আমাদেরকে জানাতে পারেন। হতে পারে যে নেক্সট টাইম সামি আপনার এলাকাতেই পৌঁছে গেল এবং সামির সব বিষয়গুলো আমাদের কাছে হাইলাইটসের মধ্যে থাকে, শর্ট অ্যান্ড সুইট হাইলাইটস। যে দর্শক, অনেকগুলো আপনাদের কমেন্ট, মনের ভাব পড়ে ফেলেছি। আরও যারা লিখতে চান, আমাদের ফেসবুক পেজে আজই আরও একটি পোস্ট দেওয়া হবে আগামীকাল নিয়ে। ওই তারিখে যাদের বিশেষ দিন, বিশেষ উপলক্ষ, তারা লিখে জানাতে পারেন তাদের উইশগুলোর কথা, আমরাও শেয়ার করে নিব। আমাদের অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। কিন্তু এই মুহূর্তে যেটা আপনাদেরকে আপডেটেড করতে চাই সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতির পরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সকালের বাংলাদেশের এই পর্যায়ে। দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকেই যুক্ত আছেন, শুভ সকাল। আর সেই সাথে একটু তাড়াতাড়ি করে চলে আসুন, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনাদের ওয়েদার আপডেটটা জানিয়ে দিতে চাই। আর এই জন্য চলে যেতে চাই রুবির কাছে, জানিয়ে দেবো ওয়েদারের সর্বশেষ খবরাখবর। রুবি, ওয়েদার আপডেট আজ কি বলে দিচ্ছে? তোমার মনের অবস্থা তো বেশ ভালো সকাল থেকে, এটা জানি। ওয়েদারের অবস্থা কতখানি ভালো এটা জানতে চাই। শুভ সকাল। শুভ সকাল দুজনকেই। 105 ডিগ্রি জ্বর নিয়েও আমি এইভাবে অনেক হাসতে পারি, এই জন্য আমার মুখের হাসি দেখে কেউ বুঝবে না আমি কেমন আছি, বাট ইনফ্যাক্ট আমি আজকে ভালো আছি। তার কারণ হচ্ছে, রুনিয়া বলল তার খুব বিজ্ঞ একজন ভাইয়া গতকালকে নাকি বলেছে আমাকে খুব ভালো লেগেছে। এটা শুনে আমার মন কেমন যেন হয়ে গেছে। ভালো শুনতে খুব ভালো লাগে, কিন্তু ভালো বলতে অনেকেই খুব কষ্ট পায়। কিন্তু অন্যকে ভালো বলার মধ্যে সবচেয়ে বেশি গৌরব বা সবচেয়ে বেশি বড় হৃদয়ের অধিকারী আপনি, এটা প্রমাণ করার একটা সুযোগ রয়েছে। তাই আজকে থেকে সবাইকে বলুন খুব ভালো লাগছে, রুনিয়া জুবাইরকেও খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, ওয়েদার ডিটেলসে আপনাকে বলতে চাই, আজকে রাজশাহী, ময়মনসিংহ এবং দিনাজপুর, রংপুরবাসীরা একটু সাবধান। তার কারণ হচ্ছে যে দুপুর 2টা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে, আর রাজশাহীতে রাত 9টা থেকে, দিনাজপুরেও রাত 9টা থেকে সারা রাত বৃষ্টি হবে, ওয়েদার ফোরকাস্ট অন্তত তাই বলছে। আর এছাড়া অন্যান্য বিভাগে সারাটা দিনই একদম সানি ওয়েদার থাকবে। শুধুমাত্র ঢাকাতে দুপুর 2টোর পর থেকে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। আর এছাড়া সিলেটে মাঝে মধ্যে কখনো মেঘ কখনো রোদ এরকম থাকবে। তার মানে আজকে বৃষ্টি আর মেঘের প্রকোপটা একটু
একটু বেশি থাকছে ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী। আর তাতে কিন্তু ঠান্ডাটা আরেকটু বেড়ে যাবে ময়মনসিংহ, রাজশাহী এবং দিনাজপুরে, কারণ যেহেতু বৃষ্টিটা নামছে। আর শীতের বৃষ্টি মানেই হচ্ছে শীত বেড়ে যাওয়া, ঠান্ডা বেড়ে যাওয়া। এবার আপনাকে বলে দিব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে এবং তা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, আমরা এখানে দেখতেই পাচ্ছি, ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6:43 এবং সূর্য অস্ত যাবে 5:35 বিভাগীয় শহর ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা 25.7, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ চট্টগ্রামে আজকে সর্বোচ্চ 27.5, সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 24.4, সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে আজকে সর্বোচ্চ 23.8, সর্বনিম্ন 10.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 25.3, সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা সেখানে আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে 25.6 এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 25 এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল হাতে থাকা ওয়েদার ডিটেলসে। রুনিয়া এবং জুবায়ের, এই ছিল ওয়েদার ডিটেলস। আসলে আমি একটু দুষ্টুমি করতে গিয়ে মনে হলো যে না, সবসময় সব দুষ্টুমি করা ঠিক না, মাঝে মধ্যে একটু ওয়েট রাখা উচিত। এবং এই ওয়েট রাখার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে একটা দড়ির 2 মাথায় 2টো ইট ঝুলিয়ে দিন, ওয়েট বেড়ে যাবে। শুভ সকাল। ধন্যবাদ রুবি তোমাকে। আমি তো ভেবেছিলাম যে তুমি অলরেডি যেই পরিমাণ ওয়েট নিয়ে কথা বলো তাদের আলাদা করে ওয়েট বাড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, আর রুবিরকে এতটুকু শুধু বলতে চাই যে শুধু ভালো লাগার জন্য ভালো লাগছে বলাটা পরিহার আমরা করি। যাক, বিদায় রুবিকে। সেই সাথে আপনাদের আরেকবার স্বাগত সকালের বাংলাদেশে। যারা আপডেটগুলো নিচ্ছিলেন এবং আপডেটগুলো পাচ্ছিলেন, এই আপডেটের সাথে আরও অনেক আপডেট আছে, যে আপডেটগুলো আপনারাও আমাদের দিয়ে দিতে পারেন। আপনারা আপনাদের চোখে দেখা সঙ্গতি এবং অসঙ্গতির গল্পগুলো আমাদের জানাতে পারেন। আপনাদের চারপাশের সমস্যা, সম্ভাবনা আর সাফল্যের কথা নিয়ে আমাদের নতুন আয়োজন মাই রিপোর্ট। দৈনন্দিন জীবনের চারপাশে ঘটে যাওয়া অনেক খবরই থেকে যায় আড়ালে। সেই সংবাদ সবাইকে জানিয়েও আপনিও হতে পারেন একজন সাংবাদিক, নাগরিক সাংবাদিক। আপনার মোবাইল ফোনে ধারণ করা সংবাদ, তথ্য, ছবি প্রচার করবে যমুনা টেলিভিশন। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা আর সাফল্যের কথা নিয়ে আমাদের নতুন আয়োজন মাই রিপোর্ট, যেখানে আপনার নামেই প্রচারিত হবে আপনার রিপোর্ট পাঠাতে লগ ইন করুন JamunaTV.net/myReport। অ্যাড্রেসটা আরও একবার বলে দিতে চাই, দ্যাট ইজ যমুনা টিভি, JamunaTV.net/MYREPORT। এই অ্যাড্রেসে গেলে ছোট্ট একটি রেজিস্ট্রেশন আপনাকে ফলো করতে হবে। রেজিস্ট্রেশনটি খুব সহজ। রেজিস্ট্রেশনটা করে ফেললেই আমরা জেনে নিতে পারবো আপনি কে এবং আপনি কোথা থেকে পাঠাচ্ছেন, যাতে করে আপনার রিপোর্টটি কখনো ভুল কোনো নামে প্রচারিত না হয়। আর আমরা আহ্বান জানাতে চাই এরকম অনুসন্ধানী চোখদের, আপনার চোখে দেখা যে কোনো সঙ্গতি কিংবা অসঙ্গতি, যে কোনো সম্ভাবনা, যে কোনো নিয়ম কিংবা অনিয়ম আমাদের জানাতে পারেন। আপনাদের চোখ হয়ে আমরা দেখে নিব, আপনাদের চোখ দেখে আমরা জানিয়ে দিব সবাইকে। যাই হোক, এই মুহূর্তে যার গল্পটা জানাতে চাই তিনি হচ্ছেন নীলাদ্রিতা সোনিয়া। আপনি একটি ছবি পাঠিয়েছেন মিষ্টি রোদের ফুল, চট্টগ্রাম থেকে। দেখে নিই। মিষ্টি রোদের ফুলের মতো নীলাদ্রিতা নামটিও এত মিষ্টি যে সত্যি মনটাকে ছুঁয়ে গেছে। তো আপনারা যারা এরকম ছবি পাঠিয়ে আমাদের মন ছুঁতে চান, তাদেরকে বলতে চাই ছবি তুলতে থাকুন। যে কোনো সময় ছবি তুললেই হবে, দিনের যে কোনো অংশের ছবি তুললেই হবে। যে ছবির মধ্যে একটা সুন্দর নাম যদি দিতে পারেন, শিরোনাম থাকে, তাহলে তো খুবই ভালো। এবং কোথা থেকে পাঠাচ্ছেন সেটা এবং আনএডিটেড ভার্সন পাঠাতে হবে। কোনো রকম এডিট এবং কোনো রকমের সেটার মধ্যে এক্সট্রা কিছু করা যাবে না, কারণ আমরা যখন তা বিচার যখন করি ছবি নিয়ে, তখন আমরা সেই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল রাখি। আমরা বিচারের ক্ষেত্রে মৌলিকতার দিকটি খুব বেশি লক্ষ্য রাখি এবং মৌলিক ছবিগুলো আমরা খুব বেশি উৎসাহী করি আমরা যারা ছবি পাঠাচ্ছেন তাদেরকে মৌলিক ছবিগুলো পাঠানোর দিকে। আর খুব সহজেই আমরা নভেম্বর এবং ডিসেম্বর মাসের বিজয় নিয়ে হাজির হব। 2 মাস একসাথে বিচার করেছে, কারণ আমরা জানি কিছু সময়ের জন্য ফেসবুক থেকে আমরা সবাই বিচ্ছিন্ন ছিলাম, তাই ছবি
খুব কমতি পড়েছে, তাই 2 মাস মিলিয়ে আমরা একজন বিজয়ীকে নির্ধারণ করেছি, যাকে নিয়ে সহসাই হাজির হব। আর যারা ফেসবুকে এখনও যুক্ত আছেন, যারা আমাদেরকে ভালো লাগার কথাগুলো বলছিলেন, আমরা না থাকলে নাকি সকালটা এত মিষ্টি হতো না বলছেন, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং তাদেরকে বলতে চাচ্ছি যে এই যে বিজয়ীকে নিয়ে আমরা ফেরত আসবো, সেটা কিন্তু হচ্ছে 29শে জানুয়ারি। তো কোনোভাবেই সেই দিনটা মিস করা যাবে না। শুক্রবার আছে, সকালে সবাই চটপট উঠে পড়বেন এবং যিনি বিজয়ী আসবেন তার জন্য তো সারপ্রাইজ থাকছে, তার পুরো পরিবারের জন্য সারপ্রাইজ থাকছে এবং যা যা গিফট থাকছে সেগুলোর গল্প আমরা ঠিক তার আগেই আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এই মুহূর্তে যেটা জানাতে চাই সেটা হচ্ছে আজকে সারাদিন যমুনা টেলিভিশন আপনাদের জন্য কি কি আয়োজন নিয়ে মুখরিত আছে। 6:30 আপনারা দেখতে পাবেন ওয়াও, রাত 8:30 দেখতে পাবেন প্রিয় তারকাদের খবরাখবর, সিনেমা কিংবা নাটক অথবা হলিউড, বলিউড আর ঢালিউডের নিত্য নতুন ঘটনা প্রবাহ নিয়ে লাক্স শোবিজ টুনাইট। রাত 9:20 দেখতে পাবেন কেন। এরপর রাত 11টায় দেখবেন সমসাময়িক ঘটনা নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। এছাড়া প্রতি ঘন্টার সংবাদ আপডেট তো থাকছে। এই সবগুলো আপডেট পেতে হলে যা করতে হবে, সাথে থাকতে হবে, যমুনা টেলিভিশনের উপর চোখ রাখতে হবে, কারণ আমরা সামনে থাকি এবং সামনে রাখার গল্প বলে যাই এবং আমরা সম্ভাবনায় বিশ্বাসী, আমরা সত্যে বিশ্বাসী। এবং সেইভাবে আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যে তার মৌলিক কিছু সত্তা আছে এবং সে সেটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারে। ঠিক সেভাবেই আমাদের মাই রিপোর্ট একটি আয়োজন। আপনার মধ্যে যে অনুসন্ধানী চোখ আছে ঠিক সেটাকেই আপনি জাগ্রত করুন, সেখান থেকে দেখুন এবং আমাদেরকেও জানান এবং আপনার কাছ থেকে হয়তো হতে পারে কোনো একটা বড় খবর আমরা পেয়ে যেতে পারি। কোনো বড় পরিবর্তনের শুরু কিন্তু খুব ছোট করে হয়। নিজের মাঝের যে সুপ্ত মেধাটুকু আছে নিজে আবিষ্কার করবার চেষ্টা করুন, আপনার চোখ দিয়ে দেখার চেষ্টা করুন সম্ভাবনাগুলোকে, সমস্যাগুলোকে, কিংবা এমন কোনো দিক যা সবার জানা উচিত এমন বিষয়গুলো। হয়তোবা আমরা অনেকেই খুব সাধারণ মনে করে বিষয়গুলোকে এড়িয়ে যাই, অথচ এই সাধারণ জিনিসগুলো অনেক বড় কোনো পরিবর্তনের শুরু হতে পারে। অবশ্যই যে কোনো দুর্যোগ যেরকম ছোট ছোট ধাপে ধাপে এগিয়ে আসে, ঠিক সেভাবেই কোনো একটি বড় পরিবর্তনও ঠিক ধাপে ধাপে আমরা যেভাবে বলি এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক যেভাবে ধাপে ধাপে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই আয়োজনের। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। শুভ শুভ সকাল। সকাল।